তো চলো আমরা সমতলে আলোর প্রতিসরণ সম্পর্কে যে কোয়েশ্চেনগুলো ছিল, যে নিউমারিক্যালসগুলো, সেগুলো নিউমারিক্যালসগুলো আমরা করবো আজকে। ওকে, সমতলে আলোর প্রতিসরণ হবে। এখানে একটু গোলমাল হয়ে গেছে, রিফ্লেকশন অফ লাইট অন কার্ভ সারফেস লিখে দিয়েছে। ঠিক আছে, এটা সমতলে আলোর প্রতিসরণ, প্রতিসরণের কোয়েশ্চেনগুলো তোমরা কোয়েশ্চেনগুলো করলে বুঝতে পারবে। ওকে, তো চলো প্রতিসরণ থেকে আমরা যে বেসিক নিউমারিক্যালসগুলো সেগুলো প্রথমে করব। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছি, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3 এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাহলে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো এগুলো আমরা কীভাবে লিখতাম না, যার সাপেক্ষে মনে করো 1-এর সাপেক্ষে 2-এর প্রতিসরাঙ্ক বা 2-এর সাপেক্ষে 1-এর প্রতিসরাঙ্ক, তাহলে আমরা কি লিখতাম যে সেকেন্ড মিডিয়ামের প্রতিসরাঙ্ক 1-এর সাপেক্ষে, এইভাবে লিখতাম 1μ2, এবং এইটা ইকুয়াল টু আমরা কি ডিফাইন করেছি μ2/μ1, এটা আমরা অলরেডি জানি। ওকে, বেসিক ডেফিনেশন অফ মিউ। তো এখানে বলছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তো কার প্রতিসরাঙ্ক বলছে, জলের প্রতিসরাঙ্ক মানে μw, কার সাপেক্ষে বলছে, বায়ুর সাপেক্ষে মানে aμw, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু বেসিক্যালি μw/μa, অ্যান্ড দ্যাট ইজ গিভেন হিয়ার 4/3 দেখো। এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তার মানে μg ইজ গিভেন উইথ রেসপেক্ট টু এয়ার, তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, μg/μa, এবং এইটা ইকুয়াল টু দেওয়া আছে দেখো 3/2। এখন আমাকে নির্ণয় কি করতে হবে, কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে μw নির্ণয় করতে হবে উইথ রেসপেক্ট টু গ্লাস জি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, μw/μg, μw/μg। তাহলে দেখো μw/μg লিখেছি, তাহলে এইটাকে যদি আমরা এই দুটো দ্বারা প্রকাশ করি, কীভাবে প্রকাশ করি, μw/μa, তাহলে এইটাকে যদি আমরা এইভাবে লিখি দেখো সিম্পল, μw এখানে একটা μa দিয়ে দিলাম, এখানে একটা μa দিয়ে দিলাম, তাহলে μa/μg হয়ে যাবে। তাহলে দেখো এই μw/μa এবং μa/μg এখান থেকে আমরা পাবো। তাহলে μw/μa হচ্ছে 4/3, আর এটা উল্টো হবে, μg/μa আছে মানে 2/3 হয়ে যাবে, তাহলে 8/9 আনসার হবে। ওকে, দেখো 8/9 আনসার হবে, ভেরি সিম্পল কোয়েশ্চেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। বুঝি জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং শূন্যস্থানে আলোর বেগ দেওয়া আছে, তাহলে জলের ভিতর 900 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে যখন জলের ভেতরে দূরত্ব অতিক্রম করবে, ভেবে দেখো, তাহলে এটা মনে যদি আমরা বলি ওয়াটার, তো এইখানে যদি 900 মিটার দূরত্ব মনে করো অতিক্রম করে, জাস্ট এই ডিস্টেন্সটা আমরা মনে করছি x = 900 মিটার। তো জলের ভিতরে আমরা ভেলোসিটি জানা চাই ভি, তাহলে আমাদের ফর্মুলা কি, এবং এই ভি ভেলোসিটি যদি টি সময়ে মনে করো এখান থেকে এখানে পৌঁছায়, তাহলে সিম্পল x = vt হবে। তাহলে এখান থেকে আমরা টি নির্ণয় করতে পারবো x/v, তাহলে x তো গিভেন আছে, আমাকে ভি নির্ণয় করতে হবে। তো ভি আমরা কি করে নির্ণয় করতে পারবো, দেখো জলের প্রতিসরাঙ্ক গিভেন আছে, মিউ ইকুয়াল টু গিভেন আছে, ভেবে দেখো মিউ ইকুয়াল টু 4/3 আছে। আচ্ছা, শূন্যস্থানে আলোর বেগ যেটা সি ইজ অলসো গিভেন হিয়ার, সি কত দেওয়া আছে দেখো 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা না দেওয়া থাকলে আমরা ইউজ করবো। তাহলে মিউ ইকুয়াল টু আমরা কি জানি বাই ডেফিনেশন c/v, তাহলে ভি ইকুয়াল টু কি হয়ে যাবে দেখো c/μ। ওকে, তাহলে ভি ইকুয়াল টু যদি c/μ হয়ে যায়, তাহলে আমরা চাইলে লাস্টে একদম এখানে ভ্যালুটা পুট করতে পারি। তাহলে টি ইকুয়াল টু দেখো x/, যদি আমরা c/μ লিখে দিই, এখানে সিউ এখানে মিউ, তার মানে মিউ x/c হলো ফাইনাল। ওকে, তাহলে মিউর ভ্যালুটা লিখো, মিউ হচ্ছে যে 4/3 ইন্টু এক্সের ভ্যালু কত 900, আর সি হচ্ছে কত 3 × 10⁸। এটা 3 3 কেটে দাও, 300, এই 3 হয়ে গেল 100, তাহলে এটা উপরে উঠলো 10⁻⁸, তাহলে 4 ইন্টু দেখো 10⁻⁶ সেকেন্ড, মানে 4 মাইক্রোসেকেন্ড বলতে পারি। 10⁻⁶ মানে মাইক্রোসেকেন্ডও লিখতে পারো, আনসারটা যদিও সেকেন্ডে দেওয়া আছে, 4 × 10⁻⁶ সেকেন্ড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কাচে আলোর বেগ দেওয়া আছে, একটি তরলে আলোর বেগ দেখা গেল এত, বায়ু সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক কত হবে। তাহলে দেখো বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাহলে যে aμg যেটা লেখা আছে, যখন বায়ুর সাপেক্ষে আমরা সিম্পল μg লিখতে পারি, কারণ দেখো aμg ইজ গিভেন 1.5, তো এইটা মানে আসলে কি μg/μa, কিন্তু μa হচ্ছে যে 1, তাহলে এটাকে সিম্পল ডাইরেক্ট আমরা μg বলতে পারি। দেখো, তাহলে যখন বায়ুর সাপেক্ষে দেবে তখন আমরা ডাইরেক্ট আমরা এইভাবে বলতে পারি, কিছু বলার নেই, মানে বায়ুর সাপেক্ষে। তাহলে কাচে আলোর বেগ দেওয়া আছে, ভেলোসিটি অফ গ্লাস, ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস 2 × 10⁸ মিটার/সেকেন্ড। একটি তরলে আলোর বেগ দেখা গেল, মানে যে তরলটার কথা বলছে অন্য কোনো একটা লিকুইড, ভি লিকুইড, সেখানে আলোর বেগ দেখা যাচ্ছে 2.5 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে বলছে বায়ু সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক মানে μL = কত,
এটা জিজ্ঞেস করছে। তাহলে দেখো আমি একটু আগেই বললাম কি মিউ হচ্ছে যে ইকুয়াল টু সি বাই ভি, তার মানে মিউ হচ্ছে যে প্রপোর্শনাল টু 1/v। তার মানে যদি আমরা বলি যে মিউ এল আপন মিউ জি, তাহলে এইটা কিন্তু ভেলোসিটিটার সময় উল্টো হয়ে যাবে কি ভিজি আপন ভিএল। দেখো তাহলে যদি আমরা এইখান থেকে চাই নির্ণয় করতে পারবো মিউ এল, তাহলে মিউ এল কত হবে না ভিজি ইন্টু মিউ জি আপন ভিএল। ওকে, তাহলে দেখো এগুলো গিভেন আছে সব। তো যদি আমরা বলি যে মিউ এল ইকুয়াল টু দেখো ভিজি হচ্ছে 2 × 10⁻10 ইন্টু মিউজি, মিউজি হচ্ছে 1.5 বা 3/2 আমরা বলতে পারি। ওকে, আপন ভিএল কত, ভিএল হচ্ছে যে 2.5 × 10⁸। তাহলে এগুলো সব কেটে যাচ্ছে, 2 2 কেটে গেলো, 3/2.5 3/25 × 10 মানে 30/25। তাহলে কি হবে 5 6 30, 5 5 25, তাহলে 1.2। ওকে 1.2। ক্লিয়ার, ভেরি সিম্পল কোয়েশ্চেন। চলো নেক্সট বলছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে এসে একটি রশ্মি, আচ্ছা এত মিটার/সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে এসে একটি রশ্মি একটি মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত এবং 30 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হলো, ওই মাধ্যমে আলোর বেগ কত। তাহলে দেখো এখানে কি বলতে চাইছে বেসিক্যালি, তো একটা কোনো একটা মাধ্যম আছে মনে করো, তো এইটা হচ্ছে একটা মাধ্যম, ঠিক আছে, কোনো একটা মাধ্যম, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এই মাধ্যমে আলোর বেগ নির্ণয় করতে হবে, তাহলে আলোর বেগ নির্ণয় করতে হলে প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ভাবছি, এইটা মনে করো অভিলম্ব। তাহলে এইখানে যদি আপতিত হয় মনে করো এইভাবে 45 ডিগ্রি কোণে আপতিত এবং 30 ডিগ্রি কোণে প্রতিসৃত, তাহলে এটা আপতন কোণ এবং এটা হচ্ছে প্রতিসরণ কোণ। ভেরি সিম্পল, প্রতিসরণ কোণ। তাহলে এইটা আমরা মিউ কি করে পাবো, এই মাধ্যমে স্নেলের সূত্র ইউজ করবো। তাহলে এটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে বায়ু মাধ্যমে 1, তাহলে স্নেলের সূত্র কি ছিল মিউ 1 সাইন I1 সমান মিউ 2 সাইন I2, তাহলে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু সেই মাধ্যমের কোণ, তাহলে 1 × সাইন 45 ডিগ্রি স্নেলের সূত্র থেকে লিখতে পারো, স্নেলের সূত্র থেকে। ওকে, কি হবে 1 × সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু মিউ × সাইন 30 ডিগ্রি, এখান থেকে মিউ পেয়ে যাবে। তাহলে 1/√2 ইকুয়াল টু মিউ ইন্টু হাফ, তার মানে মিউ ইকুয়াল টু 2/√2, √2 দিয়ে যদি গুণ করে এটা √2 হয়ে যাবে। তাহলে মিউ যদি √2 হয়ে যায় তাহলে ওই মাধ্যমে আলোর বেগ ভি কত হবে c/মিউ, তাহলে সি আছে 3 × 10⁸ আপন √2, তাহলে 3/√2 করলে এটা তোমরা 2.12 পেয়ে যাবে। তাহলে 2.12 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা হয়ে যাবে আনসার। ভেরি সিম্পল। ওকে 2.12, সরি, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো ক্যালকুলেশন করে কত আসছে, আমি লিখে দিলাম ডাইরেক্ট। ওকে চলো আমি করে নিচ্ছি, 3/√2.123 আসছে আর কি। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বলছি একবর্ণী একটি আলোক রশ্মির বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে, রশ্মিটি জলের মধ্য দিয়ে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। দেখো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ডাইরেক্ট আমরা কি বলেছিলাম যে কোনো মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এম যদি হয় সেটা শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইড বাই মিউ, ডাইরেক্ট তোমরা এইভাবে করতে পারো এই ফর্মুলাটা দিয়ে, অথবা যদি তোমরা ফর্মুলাটা না বুঝতে পারছো তাহলে তোমরা বেসিক থেকে করতে পারো। কারণ দেখো মিউ ইকুয়াল টু কি হয় c/v, এবারে ভি সমান আমরা জানি এন ল্যামডা, তাহলে সি ফ্রিকোয়েন্সি তো অপরিবর্তিত থাকে, তাহলে এন ইন্টু ল্যামডা, তাহলে দেখো মিউ হচ্ছে যে সমানুপাতিক 1/λ। ওকে, তাহলে দেখো মিউ আদার মিডিয়াম যদি আমরা বলি ডিভাইড বাই মিউ এয়ার মিডিয়াম, তাহলে এটা কী হওয়া উচিত ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল আছে এয়ার আপন ল্যামডা এম। তাহলে দেখো এখান থেকে আমরা বলি যে ল্যামডা এম সমান কত হবে, দেখো ল্যামডা এয়ার ইন্টু মিউ এয়ার আপন মিউ এম, মিউ এম, এবার মিউ এয়ার তো 1 হয়ে যায়, তাহলে ল্যামডা এ আপন মিউ, এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি সিম্পল। এটা মিউ এম না লিখে তখন সিম্পল মিউ লিখতে পারি। তাহলে দেখো অথবা তোমরা এই ফর্মুলা ডাইরেক্ট মনে রাখতে পারো। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি তাহলে ল্যামডা এয়ার কত গিভেন আছে 4200 অ্যাংস্ট্রম, এটা অ্যাংস্ট্রমে থাক, পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে অ্যাংস্ট্রমে আনসারটা বেরোবে। আপন 4/3, তাহলে নিচে 4 হলে উপরে 3 চলে যাবে, তাহলে 4 × 1 = 4,
5 20 150 1500 1050 সরি 1050 ওকে। তাহলে 1050 যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 0 3 5 15 1 3 3150 অ্যাংস্ট্রম। ওকে, তো এইটা হবে খুবই সিম্পল কোয়েশ্চেন, জাস্ট বেসিক যে ফর্মুলাগুলো সেগুলো তোমাদেরকে, যে বেসিক ফেনোমেনাগুলো সেগুলো বুঝতে হবে। বলছে 5 × 10⁻14 হার্জ কম্পাঙ্কের একবর্ণীয় আলো শূন্যস্থান থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে প্রবেশ করে ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দেখো সেম ফ্রিকোয়েন্সি তো অপরিবর্তিত থাকে, ফ্রিকোয়েন্সির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে অন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? এয়ার মিডিয়ামে যেটা হবে তাকে মিউ দিয়ে ভাগ করলে হবে। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি থেকে তোমরা পাবে কি করে? এয়ার মিডিয়ামের ফ্রিকোয়েন্সি তো দেওয়া আছে কিন্তু এয়ার মিডিয়ামের ল্যামডা দেওয়া নেই, তাহলে ভি সমান এন ল্যামডা করতে হবে। তাহলে এয়ার মিডিয়ামের যে সি সেটা তোমরা জানি, এয়ার মিডিয়ামে ভেলোসিটি যে সি ইকুয়াল টু নিউ ল্যামডা বা এন দিয়ে প্রকাশ করলে এন ল্যামডা। ওকে, তাহলে এটা হচ্ছে ল্যামডা এয়ার। তাহলে দেখো ল্যামডা এয়ার কত হবে? সি বাই এন। সি মানে হচ্ছে কত? 3 × 10⁸, আর ফ্রিকোয়েন্সি তো গিভেন হচ্ছে 5 × 10⁻14। ওকে, তার মানে 3/5 আর 14টা উপরে গেলে মাইনাস, তাহলে 10⁻⁻6, তাই তো মিটার, 10⁻⁻6 মিটার। ওকে, তাহলে মিউ দেওয়া আছে 1.5 মানে 3/2। তাহলে দেখো এটি যদি আমরা এইভাবে লিখি, ল্যামডা এয়ার হচ্ছে কত? 3/5 × 10⁻⁻6। আচ্ছা, মিউ কত দেওয়া আছে? 1.5 মানে 3/2 বসিয়ে দাও, তাহলে 3 উপরে 2 চলে গেল, 3 3 কেটে গেল, তাহলে এটা আমরা কীভাবে বলতে পারি? 2/5 × 10⁻⁻6। এটা যদি অ্যাংস্ট্রমে নিয়ে যেতে চাও তাহলে -10 চাই, তাহলে আরও 4টা শূন্য দিতে হবে, তাহলে এইখানে 4টা শূন্য দিয়ে দাও, আপন 5 × 10⁻⁻10 মিটার। দেখো তাহলে 10⁻10 অ্যাংস্ট্রম হয়ে গেলে এটা কাটাকুটি করলে 4 5 20, তাহলে 4000 অ্যাংস্ট্রম। ওকে, তো এইভাবে জাস্ট শূন্যগুলো অ্যাডজাস্ট করে করতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নম্বর 7 কি বলছে? একটি আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর অভিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। প্রতিফলিত ও প্রতিসিত রশ্মির মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেবে দেখো। এইটা মনে করো যে কোনো একটা মাধ্যম রয়েছে, আলোক রশ্মি স্বচ্ছ কাচ স্ল্যাবের উপর, যেটা কাচের একটা স্ল্যাব রয়েছে। ওকে, স্ল্যাবের প্রতিসরাঙ্ক জিজ্ঞেস করছে, তাহলে এটা কাচের স্ল্যাব যার প্রতিসরাঙ্ক মিউ আমরা ভাবছি। স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর অভিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে, কিছু বলা নেই মানে বায়ু মাধ্যম থেকে আসছে, ঠিক আছে। তাহলে এটা যদি অভিলম্ব হয়, এটা হচ্ছে আপতিত রশ্মি মনে করো। তাহলে এখানে দেখো এটা মনে করো প্রতিসিত রশ্মি, আর এটা হচ্ছে মনে করো প্রতিফলিত রশ্মি, তিনটে রশ্মি। কারণ দেখো প্রতিফলিত এবং প্রতিসিত রশ্মির মধ্যে কোণ 90 ডিগ্রি দেওয়া আছে। প্রতিফলিত ও প্রতিসিত রশ্মি মানে এই দুটো কোণের যোগফল দেওয়া আছে 90 ডিগ্রি, আর আপতন কোণ গিভেন আছে কত? 60 ডিগ্রি। তাহলে আপতন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? ভেবে দেখো, এই কোণটা 60 হবে, কারণ প্রতিফলন কোণ আপতন কোণ সমান। তাহলে এইটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, তাহলে 90 + 60 150 হয়ে গেল। তাহলে এটা কত পড়ে থাকবে? 30 ডিগ্রি। তার মানে প্রতিসরণ কোণ আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণ যদি 30 পেয়ে যাও, সিম্পল স্নেলের সূত্র ইউজ করলে মিউ চলে আসবে। ভেবে দেখো, কারণ এটা হচ্ছে বায়ু মাধ্যম, তাহলে 1 × sin 60। ভেবে দেখো স্নেলের সূত্র কি বলছে? স্নেলের সূত্র অনুযায়ী কি হবে? দেখো 1 × sin 60 = মিউ × sin 30, মিউ × sin 30। তাহলে sin 60 হচ্ছে √3/2 = মিউ × sin 30 হচ্ছে যে হাফ, 2 2 কেটে গেল, তাহলে সিম্পল মিউ = √3 চলে আসবে। ওকে, অপশান আনসার দেখো √3। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি জলপূর্ণ পাত্রের তলদেশে একটি আয়তাকার কাচের স্ল্যাব বসানো আছে। ওকে, একটি জলপূর্ণ পাত্রের তলদেশে একটি আয়তাকার কাচের স্ল্যাব, ঠিক আছে। তাহলে এইটা মনে করো একটা জলপূর্ণ পাত্র রয়েছে, তার নিচে কি আছে? একটা আয়তাকার স্ল্যাব রয়েছে কাচের। তাহলে এটা হচ্ছে যে কি? এটা হচ্ছে যে মিউ ডাব্লিউ, এটা হচ্ছে যে মিউ জি। ভালো করে বুঝো ব্যাপারটা। জলের পৃষ্ঠের উপর 50 ডিগ্রি কোণে আপতিত রশ্মি জলের মধ্য দিয়ে কাচের উপর আপতিত হলো। জলের পৃষ্ঠের উপর 50 ডিগ্রি কোণে আপতিত রশ্মি, তাহলে জলের পৃষ্ঠের উপর এটা 50 ডিগ্রি কোণে এইভাবে আপতিত হয়েছে। ক্লিয়ার? তারপর এটা যখন বলছে কাচের উপর আপতিত হচ্ছে, এইখান থেকে তাহলে প্রতিসরণ হবে, দিয়ে পরে কাচের উপরে এইভাবে এসে আপতিত হবে। কাচের মধ্যে প্রতিসরণ কোণ কত? তাহলে এইখানে আমাকে প্রতিসরণ কোণটা নির্ণয় করতে হবে। দেখো কাচের প্রতিসরাঙ্ক কত?
1.5, জলের কত 1.33। তাহলে কাচ হচ্ছে যে বেশি ঘন মাধ্যম, তাহলে যখনই এই রশ্মিটা এখানে প্রতিষ্ঠিত হবে তাহলে কি হবে, অবিলম্বের দিকে সরে আসবে। ওকে, তাহলে দেখো এইটা তো 50 ডিগ্রি আছে, তাহলে এই কোণটা আমরা নির্ণয় করতে পারবো। এইটা হচ্ছে প্রতিসরণ কোণ, এখানে আর ধরতে পারি। এই কোণটা যদি আর হয় ভেবে দেখো, তাহলে এই কোণটাও আর হবে। তাহলে আমাকে এই কোণটা নির্ণয় করতে হবে। সাপোজ এই কোণটা আমি থিটা ধরে নিলাম, এই থিটা কোণটা নির্ণয় করতে হবে, কারণ ওকে জিজ্ঞেস করছে কাচের মধ্যে প্রতিসরণ কোণ কত। এটা তো কাচের উপর আপতন কোণ, এইটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে আমি এইখানে একবার স্নেলের সূত্র ইউজ করবো, এইখানে একবার স্নেলের সূত্র ইউজ করবো। তাহলে এই পয়েন্টটা সাপোজ আমি বলছি এ পয়েন্ট, আর এই পয়েন্টটা আমি বলে দিলাম বি পয়েন্ট। তাহলে দেখো এই বিন্দুতে যদি আমরা স্নেলের সূত্র ইউজ করি, এটা তো বায়ু মাধ্যম অবশ্যই, প্রতিসরাঙ্ক 1। তাহলে দেখো এ বিন্দুতে এটা তোমাদের একটু ক্যালকুলেশনটা করতে হবে, কারণ 50 ডিগ্রি তো অড আছে একটু। এ বিন্দুতে স্নেলের সূত্র, তাহলে এ বিন্দু যদি আমরা স্নেলের সূত্র ইউজ করি কত হবে, 1 ইন্টু সাইন 50 ডিগ্রি, 1 ইন্টু সাইন 50 ডিগ্রি ইকুয়াল টু, দেখো এখান থেকে তোমরা আর পেয়ে যাবে কত, মিউ ডাব্লিউ ইন্টু সাইন আর। মিউ ডাব্লিউ কত, জলের প্রতিসরাঙ্ক 4/3, তাহলে 4/3 ইন্টু সাইন আর। তো এইখান থেকে দেখো সাইন আর পাওয়া যাবে, তাহলে সাইন আর ইকুয়াল টু কত হবে, 3/4 ইন্টু সাইন 50 ডিগ্রি। এই ক্যালকুলেশনটা একটু ক্যালকুলেটারে করতে হবে। তাহলে কীভাবে, এখান থেকে তুমি আর পেয়ে যাবে, সাইন ইনভার্স অফ দিস করলে আর পেয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা আর পেয়ে যাবে। আর পেয়ে গেলে দেখো থিটা নির্ণয় করার জন্য আমরা এখানে কি বি বিন্দুতে যখন আমরা স্নেলের সূত্র ইউজ করব, এটা তোমরা করে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। বি বিন্দুতে যে উত্তরটা মিলেছে কিনা, স্নেলের সূত্র যখন আমরা ইউজ করবো দেখো, তাহলে বি বিন্দুতে স্নেলের সূত্র কি, মিউ ডাব্লিউ ইন্টু সাইন আর, ভেবে দেখো মিউ ডাব্লিউ ইন্টু সাইন আর ইকুয়াল টু হয়ে যাবে দেখো মিউ জি ইন্টু সাইন থিটা। তাহলে এইখান থেকে আমরা সাইন থিটা পেয়ে যাবো। তাহলে দেখো মিউ ডাব্লিউ গিভেন 4/3, তাহলে 4/3 সাইন আর এইখান থেকে পাবো। সাইন আর মানে 3/4 সাইন 50, বসিয়ে দিচ্ছি দেখো 3/4 সাইন 50 ডিগ্রি ইকুয়াল টু, দেখো এখান থেকে মিউ জি পেয়ে যাবে। মিউ জিতে গিভেন আছে 3/2 ইন্টু সাইন থিটা। তো এইখান থেকে আমাদেরকে থিটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে একটা 3 তো এখানে কেটে যাবে, এই তিনটে কেটে যাবে, এখানে 4টা কাটছে, তাহলে 2টি এইদিকে চলে আসবে। তাহলে দেখো এটা হবে 2/3 সাইন 50 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি ওকে 2/3 সাইন 50 ডিগ্রি ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে সাইন থিটা। তাহলে এইখান থেকে থিটা নির্ণয় করবে। ওকে, তাহলে সাইন থিটা সমান 2/3 সাইন 50 ডিগ্রি। তাহলে আগে সাইন 50 ডিগ্রির মান বসাবে, তাকে 2/3 দিয়ে গুণ করবে, তারপর থিটা সমান সাইন ইনভার্স দিস করলে এখান থেকে থিটা পাবে, দেখবে এই অ্যাঙ্গেলটা চলে আসবে 30 ডিগ্রি 43 মিনিট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি আলোক রশ্মি একটি আয়তাকার কাচ ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হলো। এর আপতন কোণ 30 ডিগ্রি। রশ্মির কিছু অংশ নিচের তল দ্বারা কাচের ভিতর প্রতিফলিত হলো এবং অবশিষ্ট অংশ বায়ুতে নির্গত হলো। কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে নির্গত রশ্মি ও প্রতিফলিত রশ্মিদের মধ্যে কোণ কত। দেখো সেম টাইপের কোয়েশ্চেন, কিন্তু এইখানে দুটো আলাদা আলাদা মাধ্যম বলেনি। একটি আলোক রশ্মি একটি আয়তাকার কাচ ব্লকের অভ্যন্তরে প্রবেশ করেছে বলছে, দেখো তাহলে এটা মনে করো একটা আয়তাকার কাচ ব্লক। ওকে, কাচ ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হলো, তার মানে এইখানেও একবার আপতিত হয়েছে, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। তারপরে নিচের তলেও আবার আপতিত হয়েছে এখানে, ঠিক আছে, এটা অবিলম্বের দিকে সরে আসবে অবশ্যই। তাহলে এখানে আপতিত হয়েছে, এর আপতন কোণ 30 ডিগ্রি। কাচ ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হলো, মানে এই কোণটা 30 ডিগ্রি গিভেন আছে নিচের তলে। ওকে, রশ্মির কিছু অংশ নিচের তল দ্বারা কাচের ভিতর প্রতিফলিত হলো, তাহলে কিছু অংশ এদিকে প্রতিফলিত হলো, তাহলে এই কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি প্রতিফলন কোণ। আর বাকি অংশ কি বলছে, বায়ুতে নির্গত হলো, তার মানে বায়ুতে যখন নির্গত হবে তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে এইটা কোণ পাওয়া যাবে। তাহলে এই কোণটা সাপোজ আমি মনে করো আর ধরে নিচ্ছি। ওকে, তাহলে নির্ণয় কি করতে হবে, কাচের প্রতিসরাঙ্ক মিউ ইজ অলসো গিভেন 1.5। নির্গত রশ্মি ও প্রতিফলিত রশ্মিদের মধ্যে কোণ নির্গত রশ্মি ও এটা প্রতিফলিত রশ্মি, এটা নির্গত রশ্মি, তার মানে এই কোণটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আর পেয়ে গেলে ওই কোণটা নির্ণয় করতে পারবে। তাহলে আর কি করে পাওয়া যাবে, স্নেলের সূত্র ইউজ করবে 1.5 মিউ ইন্টু সাইন 30 1 ইন্টু সাইন আর, কারণ দেখো এটা বায়ু মাধ্যম যেহেতু এটা প্রতিসরাঙ্ক 1। তাহলে দেখো নিচের তলে স্নেলের সূত্র ব্যবহার করে পাই। ভেরি সিম্পল কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনটা পড়ে তোমাকে বুঝতে হবে কি করতে দিয়েছি। তাহলে নিচের তলে স্নেলের সূত্র ব্যবহার করে পাই,
স্নেলের সূত্র ব্যবহার করে পাই। কি হবে? মিউ হচ্ছে যে 1.5 ইন্টু সাইন 30, তাহলে 1.5 সাইন 30 ইকুয়াল টু, দেখো এই দিকের তলে কী হবে 1 ইন্টু সাইন আর। তো এইখান থেকে আমাদেরকে সাইন আর নির্ণয় করতে হবে। তাহলে মিউ হচ্ছে 1.5 মানে 3/2 ইন্টু সাইন 30 মানে হচ্ছে হাফ ইকুয়াল টু সাইন আর। তাহলে দেখো এখান থেকে পেয়েছে সাইন আর ইকুয়াল টু 3/4, তাহলে এখান থেকে আর পাবে নিশ্চয়ই। তাহলে আর কত হবে? সাইন ইনভার্স 3/4, তাহলে আর হয়ে যাবে সাইন ইনভার্স 3/4। এই মানটা বের করবে কত হচ্ছে। তাহলে যেই দেখো এখান থেকে সাইন ইনভার্স 3/4 পেয়ে যাবে, তাহলে এই কোণটা নির্ণয় করতে পারবে না। এই কোণটা সাপোজ আমি থিটা ধরে নিলাম, তাহলে 30 প্লাস থিটা প্লাস আর, ভেবে দেখো 30 প্লাস থিটা প্লাস আর, তিনটের যোগফল কত হওয়া উচিত? 180 ডিগ্রি। ভেবে দেখো পুরো যদি আমরা এই জায়গাটা দেখি 30 প্লাস থিটা প্লাস আর, তাহলে পুরো হচ্ছে যে 180 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় করতে হবে থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস আর, তাহলে 180 মাইনাস 30 মানে 150 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি মাইনাস আর, এইটা হবে থিটা। তাহলে আরটা এখান থেকে বের করবে এই সমীকরণটা থেকে, সেই আরটা এখানে বসিয়ে দেবে, তাহলে 150 মাইনাস ওটা করলে আনসারটা চলে আসবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে একজন শিকারী জলের উপর থেকে 6 মিটার গভীরে একটি মাছকে দেখলো। মাছটি শিকার করতে সে একটি বর্ষা ছুড়ল। জলের কত গভীরতায় মাছটি বর্ষাবিদ্ধ হবে? ওকে, তাহলে একজন শিকারী জলের উপর থেকে দেখছে, তাহলে জলের উপর থেকে যদি দেখে তাহলে সে অ্যাকচুয়ালি মাছটাকে তো একটু উপরে দেখবে না, মানে সে আপাত গভীরতাটা দেখতে পাচ্ছে, মানে সে প্রতিবিম্বটা দেখতে পাচ্ছে। ভেবে দেখো এই আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার মধ্যে যে সম্পর্কটা করেছিলাম সেখান থেকে হবে। ওকে, 6 মিটার গভীরে একটি মাছকে দেখতে পেলো, তাহলে এইখান থেকে 6 মিটার গভীরে একটা মাছকে দেখতে পেয়েছে 6 মিটার। তাহলে এইখানে যেটা দেখতে পাচ্ছে সেটা কি? এই মাছটা হচ্ছে যে ইমেজ। তাহলে এর অবজেক্টটা কি এর থেকে নিচে হবে কোথাও? কারণ যখন আমরা উপর থেকে দেখি তখন আমরা কি দেখি? যে ইমেজটা একটু উপরে আছে, তো এইটা হচ্ছে তার অবজেক্ট। তাহলে এইটা যদি অবজেক্ট ডিস্টেন্স হয় মনে করো, তাহলে অবজেক্ট ডিস্টেন্স যদি আমরা এক্স বলি, ওকে, তাহলে ইমেজ ডিস্টেন্স ডি সমান কত হয়? এক্স বাই মিউ। ওকে, এটা যদি মিউ হয় এর প্রতিসরাঙ্ক, ভেবে দেখো, বা আপাত গভীরতা আমরা যদি বলি ডি ইকুয়াল টু যেটা হয় এটা হচ্ছে ডি। তাহলে রিলেশন কী ছিল বলে? এটা অ্যাকচুয়ালি আপাত গভীরতাও বলি অথবা প্রতিবিম্ব দূরত্ব আমরা বলতে পারি। তাহলে আমাদের সম্পর্ক কী ছিল না? আপাত গভীরতা ডি সমান এক্স বাই মিউ। আপাত গভীরতা ডি ইজ ইকুয়াল টু ছিল প্রকৃত গভীরতা ডিভাইড বাই মিউ। কারণ দেখো এখানে কি প্রকৃত গভীর অ্যাকচুয়ালি কী হচ্ছে? একটু উপরে দেখছে মানে আপাত গভীরতাটা কম হবে এক্সের থেকে, তাহলে এক্স বাই মিউ। তাহলে দেখো আমাকে নির্ণয় করতে হবে কি জলের কত গভীরে মাছটি বর্ষাবিদ্ধ হচ্ছে, মানে এক্স নির্ণয় করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? ডি ইন্টু মিউ। তাহলে ডি তো গিভেন আছে 6 আর মিউও গিভেন আছে 4/3, তাহলে 3 দুগুণে 6, তাহলে ফাইনালি কত হবে? 8, মানে 8 মিটার হবে। বাস সিম্পলি আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার কোয়েশ্চেন। চলো নেক্সট। একজন সাঁতারু জলের উপরতল থেকে 12 মিটার নিচে আছে। সাঁতারুর চোখে সোজা জলতল থেকে 18 মিটার উপরে একটি পাখি আছে। জলের প্রতিসরাঙ্ক 4/3। পাখিটি জলতল থেকে সাঁতারুর কাছে যে উচ্চতা আছে তার মানে কি হবে? সেম বিষয় দেখো, যখন আমরা বলেছিলাম যে জলের ভেতর থেকে যখন দেখবে তখন কি দেখবে? তুলনামূলকভাবে বেশি দূরে দেখবে, মনে পড়ছে? যে মনে করো সাপোজ এইখানে একটা কি বলছি দেখো, একজন সাঁতারু জলের উপরতল থেকে 12 মিটার নিচে আছে, তার মানে এই 12 মিটার নিচে আছে, তাহলে এই নিচে আছে, এখান থেকে দেখছে। সাঁতারুর চোখে সোজা জলতল থেকে 18 মিটার উপরে একটা পাখি আছে, তাহলে এইটা যদি মনে করো 12 মিটার হয়, আর এখান থেকে 18 মিটার উপরে এখানে যে পাখিটা রয়েছে সেটা হচ্ছে 18 মিটার উপরে রয়েছে, 18 মিটার উপরে রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে যদি আমরা দেখি যে এই যে 18 মিটার ডিস্টেন্সটা, মানে যদি আমরা এই সারফেস থেকে দেখি, ভেবে দেখো এই সারফেস থেকে যদি আমরা বলি তাহলে এইটা হচ্ছে যে এই সারফেসের সাপেক্ষে এইটা কি? এটা হচ্ছে বস্তু দূরত্ব। তাহলে সেই বস্তু দূরত্বটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? মানে এটা প্রকৃত দূরত্ব, তাহলে সেটাকে আমরা ডি দিয়ে এক্স দিয়ে প্রকাশ করছি। এখন দেখো যে নিচের থেকে দেখবে সে একটু উপরে দেখবে, এর ইমেজটা কোথায় দেখবে? একটু উপরে দেখবে, সামান্য কোথায় দেখবে? ইমেজটা সামান্য উপরে দেখবে। সাপোজ মনে করো এইখানে ইমেজটা দেখতে পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স ডি। তাহলে এই ইমেজ ডিস্টেন্স ডি ইকুয়াল টু কত হয়? এই ইমেজ ডিস্টেন্স ডি ইকুয়াল টু হয় মিউ ইন্টু এক্স। কত হয় ইমেজ ডিস্টেন্স? যখন
বেশি ডিস্টেন্স হয় তখন আমি কি বলেছিলাম মিউ দিয়ে গুণ করতে হবে, মিউ এক্স। যখন কম দূরত্ব হয় তখন কত হবে, এক্স বাই মিউ। যেমন ধরো নিচে যখন করছিলাম তখন কি কম দূরত্ব হচ্ছিল, প্রতিবিম্ব কি হচ্ছিল বস্তুর থেকে কম দূরত্বের সৃষ্টি হচ্ছিল, তাহলে এক্স বাই মিউ। এখানে প্রতিবিম্ব বেশি দূরত্বের সৃষ্টি হচ্ছে, তাহলে এখানে কি হবে, মিউ ইন্টু এক্স। তাহলে দেখো অ্যাকচুয়ালি মিউ কত, মিউ হচ্ছে 4/3 ইন্টু এক্স কত দেখো 18, তাহলে 3×6 18, 4×6 24। তার মানে জলতল থেকে 24। দেখো পাখিটি জলতল থেকে সাঁতারুর কাছে যে উচ্চতা আছে বলে মনে হবে, জলতল থেকে, এই ডিস্টেন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। জলতল থেকে কত উচ্চতা আছে, তাহলে জলতল থেকে 24 মিটার উচ্চতা আছে। কারণ এই অবজেক্টটা যখন এইটাকে যখন আমরা অবজেক্ট বলছি তখন জলতল থেকে এর দূরত্ব অবজেক্ট ডিস্টেন্স, জলতল থেকে ইমেজ ডিস্টেন্স, তাহলে ইমেজ ডিস্টেন্স ইজ গ্রেটার দেন অবজেক্ট ডিস্টেন্স, তাহলে তখন মিউ দিয়ে গুণ হবে। আর যখন ইমেজ ডিস্টেন্স লেস দেন অবজেক্ট ডিস্টেন্স হবে তখন মিউ দিয়ে ভাগ হবে। এটা আমি শর্টকাট অলরেডি বলে দিয়েছিলাম যখন আমি এই প্রমাণগুলো করেছিলাম। ওকে, সেম টাইপের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 12। কি বলছে, কাগজের উপর আঁকা একটি কালির দাগকে 50 সেন্টিমিটার উপর থেকে দেখা হলো। ঠিক আছে, এই কাগজের উপর মনে করো আঁকা একটা কালির দাগ রয়েছে। ঠিক আছে, একে 50 সেন্টিমিটার উপর থেকে দেখা হচ্ছে, মানে এইখান থেকে দেখা হচ্ছে মনে করো সাপোজ, তো এই ডিস্টেন্সটা হচ্ছে 50 সেন্টিমিটার। তার মানে দেখো এই যে ডটটা আমি এঁকেছি, এই ডটটার এই বস্তুর এই পয়েন্ট থেকে ডিস্টেন্স কত, 50 সেন্টিমিটার। তার মানে সেটা হচ্ছে বস্তু দূরত্ব অ্যাকচুয়ালি। তাহলে বস্তু দূরত্বটাকে আমরা সবসময় এক্স দিয়ে প্রকাশ করছি, তাহলে এক্স ইজ গিভেন। এবার কি বলছি, কাগজের উপর 15 সেন্টিমিটার পুরো একটি কাচের স্ল্যাব রেখে কালির দাগটিকে দেখা হলে কালির দাগটা কতটা উপরে উঠেছে বলে মনে হবে। তাহলে দেখো এখানে আমরা কি করছি, একটা 15 সেন্টিমিটারের, চলো এটা পরে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি অবজেক্ট ডিস্টেন্সটা হবে না, কারণ 15 সেন্টিমিটারের বলছে একটা কাচের স্ল্যাব রাখা হয়েছে এইভাবে। তাহলে এইটা হচ্ছে 15 সেন্টিমিটার, ভেবে দেখো এটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে যদি তার মানে এইখান থেকে যদি আমরা ভাবি ডিস্টেন্সটা, তাহলে এইখান থেকে ডিস্টেন্স কত অ্যাকচুয়ালি, যেটা এক্স, সেটা হচ্ছে কত, 15 সেন্টিমিটার। মানে সবসময় আমরা প্রতিবিম্বতার দূরত্বটা বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব কোথা থেকে মাপবো, একদম সারফেস থেকে। তাহলে দেখো আমি দেখছি এইখান থেকে ঠিকই, কিন্তু আমার এইখানের সাপেক্ষে এই ডিস্টেন্সটা তো চেঞ্জ হচ্ছে না, ডিস্টেন্সটা তো চেঞ্জ হবে এইখানে। তাহলে দেখো এইখান থেকে যদি আমি দেখি, তাহলে এই অবজেক্টটাকে আমি একটু উপরে দেখবো, সাপোজ আমি এইখানে দেখছি অবজেক্টটাকে, তাহলে সেই ডিস্টেন্সটাকে যদি আমি ডি বলি, তাহলে এইখান অব দ্য ডিস্টেন্সটা তো এক্স, তাহলে এইখান অব দ্য ডিস্টেন্সটা কত হবে ডি, তাহলে সে ডি সমান কত হবে, এক্স বাই মিউ। তাহলে ডি সমান হয়ে যাবে দেখো এক্স বাই মিউ। তাহলে মিউ কত আছে 1.5, তাহলে এক্স এখান থেকে 15 সেন্টিমিটার বলছি, তাহলে 15/1.5, তাহলে কত হবে 15/15 ইন্টু 10, তার মানে 10 সেন্টিমিটার। তাহলে যেটা অ্যাকচুয়ালি 15 সেন্টিমিটার দূরত্ব ছিল সেটা 10 সেন্টিমিটার দূরত্ব দেখবে, তাহলে কতটা চেঞ্জ হয়েছে 5 সেন্টিমিটার। কতটা উপরে উঠেছে, এটা 15 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, তাহলে কতটা উপরে উঠেছে 15 - 10, তাহলে অতএব 15 - 10 সমান হচ্ছে যে 5 সেন্টিমিটার উপরে উঠেছে, উপরে উঠেছে। এটা কিন্তু খেয়াল রাখবে যে ডিস্টেন্সটা চেঞ্জ হবে সেটা সারফেস থেকে চেঞ্জ হবে, যে পয়েন্টটা থেকে বলছে সেখান থেকে যে হবে সেটা নেসেসারি নয়, কারণ এই সারফেসটা হচ্ছে এর প্রতিসারক তল। তাহলে এই সারফেসে প্রতিসরণের জন্য তো প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে। ওকে, চলো নেক্সট। বলছে একটি কাঁচ ফলকের বেধ 10 সেন্টিমিটার। দেখো একটা কাঁচ ফলক আছে মনে করো, যার বেধ আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, প্রতিসরাঙ্ক তো 1.5 কাচের গিভেন রয়েছে। আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে ফলকের অপর পৃষ্ঠ থেকে নির্গত হলো, তাহলে রশ্মিটির পার্শ্ব সরণ কত। দেখো এই পার্শ্ব সরণের ফর্মুলা আমরা অলরেডি প্রমাণ করে রেখেছি। ওকে, ফলকের এক পৃষ্ঠ আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে ফলকের অপর পৃষ্ঠ থেকে নির্গত হলো, তাহলে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, 60 ডিগ্রি কোণে এইভাবে আপতিত হয়েছে, দিয়ে এইভাবে এলো, দিয়ে এইভাবে নির্গত হলো। ওকে, নির্গমন কোণ কিছু দিয়েছে, অপর নির্গত রশ্মিটির পার্শ্ব সরণ কত। নির্গমন কোণ যদি প্রয়োজন নেই, এখানে ফর্মুলাটা কি মনে আছে, পার্শ্ব একটা ছিল লম্ব সরণ, একটা পার্শ্ব সরণ। পার্শ্ব সরণ ডি ইজগল টু যেটা ছিল একটু বড় ছিল, ফর্মুলাটা মনে করে দেখো, ডি ইজগল টু কত ছিল বলো, টি ইন্টু কত ছিল সাইন আই, মানে এইরকম একটা ফর্মুলা ছিল, যদি আই খুব ক্ষুদ্র হয় তখন ফর্মুলাটা এরকম ছিল যে টি আই ইন্টু 1 - 1/μ। ওকে, এটা ছিল হচ্ছে যে পার্শ্ব সরণ।
পার্শ্ব সরণ, কিন্তু এটা আই খুব ক্ষুদ্রের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু এখানে তো আই 60 ডিগ্রি বলছে। আরেকটা দেখো, যেটা লম্ব সরণের ফর্মুলা ছিল, মনে করে দেখো, লম্ব সরণের যেটা ফর্মুলা ছিল সেটা কত ছিল, ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু টি ইন্টু 1 - 1/μ, এটা ছিল। আর এই ফর্মুলাটাকে যখন আমরা লং ফর্মে লিখেছিলাম সেটা কী ছিল দেখো, আমি যদি এটাকে এই ফর্মুলা থেকে শর্টটার থেকে ওইটা নিয়ে আসি, তাহলে এটা ছিল আই মাইনাস 1 × I/μ। তো আইটাকে আমরা সাইন আইয়ের জায়গায় আই লিখেছিলাম, আমি জাস্ট মনে করার প্রসেসটা বলছি। তাহলে আইয়ের জায়গায় সাইন আই ছিল, মাইনাস এটা ছিল এই 1-এর জায়গায় ছিল কস আই, ওকে, ইন্টু সাইন আই, আপন এটা ছিল √μ² মাইনাস সাইন স্কোয়ার আই। ওকে, তার মানে যদি আমরা সাইন আইটা এখানে কমন লিখ, তাহলে এটা এইভাবে লিখতে পারি টি সাইন আই ইন্টু 1 মাইনাস কস আই আপন √μ² মাইনাস সাইন স্কোয়ার। এইটা ছিল ফর্মুলা, এই ফর্মুলাটা বসাবে। ওকে, তাহলে দেখো সেক্ষেত্রে এটা এই ফর্মুলাটা আমরা তখনই, আমি জাস্ট মনে করার জন্য বললাম যে কোথায় কোন টার্মটা ছিল, যদি ডাইরেক্ট মনে না থাকে। ওকে, বাদ বাকি তোমরা ডাইরেক্ট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, আমি অ্যাপ্রক্সিমেট থেকে এটা নিয়ে এলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা থেকে এটাতে যাওয়া যায়, কিন্তু এই ফর্মুলাটা যেহেতু মনে রাখতে সুবিধা তাই এখান থেকে আমি নিয়ে এলাম। তাহলে অ্যাকচুয়ালি পার্শ্ব সরণের যেটা ফর্মুলা সেটা কিন্তু এটা, ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাকচুয়াল পার্শ্ব সরণের ফর্মুলা। তাহলে দেখো এখানে আই গিভেন আছে, মিউ গিভেন আছে, টি গিভেন আছে। তাহলে আই কত দেখো 60 ডিগ্রি, তোমরা এটা ক্যালকুলেশন করবে। ওকে, আই ইকুয়াল টু 60 ডিগ্রি লিখবে, টি হচ্ছে 10 সেন্টিমিটার রয়েছে, সেটা তোমরা মিটারে নিয়ে যেতে পারো, তাহলে 0.1 মিটার হয়ে যাবে। ওকে, আর মিউ ইকুয়াল টু 1.5, তাহলে টি আই মিউ এই তিনটে বিষয় তো প্রয়োজন, টি আই মিউ। তাহলে এখানে বসালে তোমাদের পার্শ্ব সরণ পেয়ে যাবে। লম্ব সরণ বললে খুব ইজি হয়ে যেত, টি ইন্টু 1 - 1/μ ডাইরেক্ট। আচ্ছা, এইটার ক্ষেত্রে এই আইটি যদি খুব ক্ষুদ্র থাকতো, আলোক রশ্মি যে আপতন কোণ, তাহলেও কোনো ব্যাপার থাকে না। ওকে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা জেনারেলটা দিয়ে দিয়েছে, তাহলে এই ফর্মুলাটা তোমাকে লিখতেই হবে। এই ফর্মুলাটা যদি মনে না থাকে ভুলে যাও, এইখানটা থেকে দেখবে যে অ্যাকচুয়ালি কী করেছিলাম আমরা। সাইন আইটাকে আই লিখেছিলাম, কস আইটাকে 1 লিখেছিলাম, সাইন আইটাকে আই লিখেছিলাম। এইখানে দেখো সাইন স্কোয়ার আইটাকে আই স্কোয়ারটাকে বাদ দিয়ে করে √μ² মিউ লিখেছিলাম। ওকে, রিভার্স ডাইরেকশানে আমি ফর্মুলাটাকে লিখলাম। ওকে, চলো 10 সেন্টিমিটার একটি বস্তুকে প্রধান অক্ষের কোন বিন্দুতে স্থাপন করলে প্রতিবিম্ব বস্তুর উপর গঠিত হবে। ওকে, তাহলে এটা মনে করো একটা অবতল দর্পণ রয়েছে, ক্লিয়ার? তাহলে এই যে অবতল দর্পণটা রয়েছে, এই অবতল দর্পণের সামনে এইখানে মনে করো এর হচ্ছে যে ফোকাস, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই অবতল দর্পণের সামনে কি করা হয়েছে, একটা মনে করো আয়তাকার এরকম ব্লককে রেখে দেওয়া হয়েছে। তাহলে দেখো যদি আমরা এইখানে বস্তুটাকে রাখি, সাধারণভাবে কি এই আয়তাকার ব্লকটা যদি না থাকতো, তাহলে এইখানে বস্তু হলে এখানে প্রতিবিম্ব গঠিত হতো, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে বস্তু হতো 10 সেন্টিমিটার হতো। কিন্তু অ্যাকচুয়ালি দেখো এই রশ্মিটার কি হবে, যে লম্ব সরণ হবে আয়তাকার প্লেটের জন্য, তার জন্য কি হবে, অ্যাকচুয়ালি দেখো, অ্যাকচুয়ালি যে বস্তুটা এইখানে আছে সেই বস্তুটা কিন্তু এর জন্য এইখানে থাকবে না, এইদিকে সরে আসবে। মানে আয়তাকার প্লেটটা না থাকলে যে বস্তু দূরত্ব হতো, আয়তাকার প্লেটটা থাকার জন্য বস্তু দূরত্ব এইখানে না হয়ে এইখানে আসবে। তাহলে এই যে কিছুটা দূরত্ব সরবে, যেটাকে ডেল্টা এক্স, সেই ডেল্টা এক্সটা কত হয়, যেটাকে আমরা লম্ব সরণ বলে থাকি। একটু আগে আমি ফর্মুলাটা বলছিলাম যে টি ইন্টু 1 - 1/μ হয়। তাহলে দেখুন টি বলতে কত, 3 সেন্টিমিটার, তাহলে 3 ইন্টু দেখো 1 - 1/μ মানে 1 - 1.5 মানে 3-এর 2, তাহলে উল্টে গেলে 2-এর 3 হবে। তাহলে দেখো 3 ইন্টু কত হবে, 1 মাইনাস 3 ইন্টু কত হবে, 3 - 2/3, তার মানে 1/3, তাহলে 3 ইন্টু 1/3 হবে, তাহলে সেটা কত হবে 1। ভেবে দেখো, তাহলে 1 সেন্টিমিটার কী হবে, এই বস্তুর মানে বস্তুটা এইখানে মনে হবে এর আছে। ভেবে দেখো, তাহলে বস্তুটা যদি এইখানে মনে হয় আছে, এর ক্ষেত্রে মানে দর্পণের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দর্পণের ক্ষেত্রে যে বস্তু হবে সেটা হচ্ছে এইটা হবে, এইটা হবে না, এই যে ডেল্টা এক্স সরে গেছে। তাহলে আমরা কি করব, আগেই যদি আমরা বস্তুটাকে এইখানে বসিয়ে দিই, ভেবে দেখো এইদিকে কিছুটা দূরত্বে, তাহলে সে অ্যাকচুয়ালি কী হবে, দর্পণের মনে হবে যে বস্তুটা এইখানে আছে, তা তখন কী হবে, তার প্রতিবিম্ব এইখানে গঠিত হবে। ওকে, তাহলে সেই জন্য আমরা বলতে পারি যে এইখানে যে প্রতিবিম্ব একটি বস্তুকে প্রধান অক্ষের কোন বিন্দুতে স্থাপন করলে, তাহলে এখানে যেখানে বসাতে হবে সেটা হচ্ছে যে ডেল্টা এক্স এইদিকে, তো আমরা 10 প্লাস ডেল্টা এক্স, 10 সেন্টিমিটার প্লাস ডেল্টা এক্স, তাহলে 10 + 1 যদি আমরা করি তাহলে 11 সেন্টিমিটার, তাহলে 11 সেন্টিমিটার দূরে সেক্ষেত্রে অবস্থিত হবে। ক্লিয়ার ব্যাপারটা? আদারওয়াইজ তো এমনি যদি এইটা না থাকে তাহলে কোথায় হবে, 10-এ রাখলে 10-এ, কিন্তু এইটা থাকার জন্য কি হচ্ছে, এই যে বস্তুটা তার প্রতিবিম্বটা কিন্তু একটু এই দিকে গঠিত হবে।
ওকে, তাহলে যদি আমরা অলরেডি আগের থেকে একে দূরে সরিয়ে রাখি তাহলে প্রতিবিম্বটা এক্স্যাক্টলি কোথায় গঠিত হবে? এইখানে গঠিত হবে। তাহলে এইটা এই জন্য বস্তু হয়ে যাবে, তখন সে তার প্রতিবিম্বটাকে এখানে গঠন করবে। ক্লিয়ার? বিষয়টা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। যদিও কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজটা আরও ক্লিয়ার হওয়া উচিত ছিল। ঠিক আছে, তো যাই হোক, এটাই আর কি। নেক্সট দেখো যেগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের অঙ্ক, আমরা নেক্সট ক্লাসে করব। ওকে, টোটাল 30টা কোশ্চেন আছে। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখতেই তো পাচ্ছ প্রচুর ভিডিও আসছে এবং তোমাদের এক্সারসাইজ সলিউশন হচ্ছে। আদারওয়াইজ আমি এখানে লিঙ্কে দিয়ে দেবো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। ওকে, অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ডাউনলোড করতে পারো। ওকে, কোর্সটাও নিতে পারো চাইলে অ্যাপস থেকে, বা আমার সঙ্গে পার্সোনাল তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে বলে দেবো কী করতে হবে। ওকে, থ্যাংক ইউ।